হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 1994 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম বেবিজ ডে আউট। এটি মূলত একটি অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিটি হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু এটা এমন একটি মুভি যেটা বারবার দেখলেও মন ভরে না। একটু ভালো করে দেখুন তো, এই বাচ্চাটির কথা কি মনে পড়ে? হ্যাঁ, এটাই সে বাচ্চা যে তার সাইজের বাইরে এমন কিছু কাজ করে যা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আপনার জন্ম যদি 19 শতকে হয়ে থাকে, অর্থাৎ 1990 থেকে 2000 সালের মধ্যে হয়ে থাকে, তাহলে এই সিনেমাটি আপনি দেখেননি, এটা হতেই পারে না। ছোটবেলায় এই সিনেমাটি দেখে কত হাসাহাসি আর আনন্দ করেছি এটা বলে বুঝাতে পারবো না। মাত্র 9 মাসের এই বাচ্চাটি 3টি চোরকে এমন নাচা নাচিয়েছে যা বলার মতো না। তাহলে চলুন ঘুরে আসি কিউট একটি দুষ্ট ছেলের মিষ্টি গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার শিকাগো শহরের এক বিখ্যাত ধনী পরিবার থেকে। এই পরিবারেই রয়েছে সবার আদরের এই ছোট্ট বাচ্চাটি। আদর করে তার বাবা মা তাকে বিঙ্ক নামে ডাকে। বিংকে দেখাশোনা করার জন্য তার বাবা মা গিলবার্টিন নামের এই মহিলাকে রেখেছে। বিং সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবিবো নামের একটা ছোট্ট গল্পের বই পড়তে পছন্দ করে। গিলবার্টিন সবসময় তাকে এই বইটি পড়ে শোনাতো। এভাবে প্রতিদিন পড়তে পড়তে বিংকের এই বইটা প্রায় 100 বারের উপরে পড়া হয়ে যায়। বিংকের মা মিসেস ল্যারিনের খুব শখ হয় তার ছেলে বিংকের ছবি নিউজ পেপারে খুব বড় করে ছাপাবে। তাই সে শহরের নামকরা এক ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করে, কিন্তু 3জন চোর মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে তারা নিজেরাই ফটোগ্রাফার সেজে বিংকের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মিসেস ল্যারিনকে দেখে চোরদের দলের প্রধান এগিয়ে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার। আপনার বাচ্চা তো খুবই সুন্দর। এই কথা বলে সে বিংকে কোলে নেয়, কিন্তু তখনই বেবি বিং তার জায়গা মতো একটা লাথি মারে। এদিকে যেহেতু ল্যারিন সেই ফটোগ্রাফারকে আগে কখনো দেখেনি, তাই সে তাদের দেখেও বুঝতে পারে না যে তারা ছদ্মবেশী চোর। ল্যারিন তাদের আসল ফটোগ্রাফার মনে করে তাদের বেশ প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ ফটোগ্রাফারের মতো অভিনয় করার পর চোরদের দলের প্রধান, যার নাম অ্যাডি, সে ল্যারিনকে বলে, আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন। আপনি এখানে থাকলে সে বারবার আপনার দিকে তাকিয়ে থাকবে, এতে তার ছবি ভালো আসবে না। সেই সাথে আপনি যে জামাটা পরে আছেন সেটাতে আপনার সৌন্দর্য ঠিকমতো প্রকাশ পাচ্ছে না। আপনার নিশ্চয়ই এর চেয়ে আরো অনেক ভালো জামা আছে, আপনি সেগুলো পরে আসুন। অ্যাডির এই কথা শুনে ল্যারিন তখনই তার বাচ্চাকে একা রেখে তাড়াহুড়া করে উপরের রুমে চলে যায় নিজের জামা কাপড় চেঞ্জ করার জন্য। গিলবার্টিন যাওয়ার আগে তাদেরকে অ্যাডভেঞ্চার অফ বেবিবো নামের বইটা দিয়ে বলে, বেবি বিং যদি কান্নাকাটি করে তাহলে এই বইটা পড়ে শোনাবেন। সবাই চলে যাওয়ার পরপরই তারা 3জন মিলে বেবি বিংকে জানালা দিয়ে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বেবি বিংকে শান্ত রাখার জন্য সে বইটিও নিজেদের সঙ্গে নিয়ে যায়। এদিকে মিসেস ল্যারিন নিজের জামা কাপড় চেঞ্জ করে যখন নিচে আসে তখন সে দেখে সেখানে কেউ নেই এবং টেবিলের উপর লেখা আছে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, ভালো চাইলে পুলিশকে জানাবেন না। এদিকে বেবি বিংকের বাবা মিস্টার কটওয়েলের কাছেও একটি চিঠি পৌঁছে যায়, যেখানে লেখা থাকে, মিস্টার কটওয়েল, আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি। যদি তাকে জীবিত ফেরত চান তাহলে আজকেই এলি ফ্যাক্টরির পিছনে মধ্যরাতে $50 মিলিয়ন রেখে যাবেন। এদিকে চোরদের দলের লিডার অ্যাডি আর তার টিম বিকো আর নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামা কাপড়, নকল দাড়ি, নকল চুল এবং তাদের গাড়িটিও বদলে ফেলে। তারপর বিংকে নিয়ে তারা নিজেদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে প্রথমে তারা বেবি বিংকের জামা কাপড় পাল্টানোর কথা চিন্তা করে। তারা কেউই আগে কোনোদিন বাচ্চা পালন করেনি, তাই অনেক কষ্ট করে নরবি কোনো মতে বেবি বিংকে একটি সাধারণ জামা কাপড় পরায়। এদিকে বিকো গরম দুধ নিয়ে আসে বেবি বিংকে খাওয়ানোর জন্য। বিকো এডিকে জিজ্ঞেস করে, গরম দুধে বাচ্চার আবার মুখ পুড়ে যাবে না তো? এডি বলে, নিচের চামড়ায় কয়েক ফোঁটা ফেলে চেক করে দেখো কতটা গরম। বিকো দুষ্টুমি করে নরবির টাকমাথায় কয়েক ফোঁটা দুধ ফেলে দেয়। নরবি গরম দুধে ছেঁকা খেয়ে চিৎকার করে ওঠে। এসব দেখে বেবি বিং খুব আনন্দ পায়। এডি তাদেরকে বলে, বাচ্চাকে এখন তোমরা ঘুম পাড়িয়ে দাও, বাচ্চা ঘুমিয়ে থাকলে আশেপাশে কেউ সন্দেহ করবে না। নরবি বাচ্চাকে ঘুম পাড়াতে পাশের রুমে নিয়ে যায়। নরবি বেবি বিংকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে বিংকে ঘুম পাড়াতে পারে না। সে বেবি বিংকের সামনে নাচ গান করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন পাশের রুম থেকে এডি বলে, এই গল্পের বইটা তাকে পড়ে শোনাও। নরবি ছিল অশিক্ষিত, সে ঠিকমতো পড়তে পারতো না, তাই কোনো মতে বাঙ্গা বাঙ্গা গলায় বিংকে সেই বইটি পড়ে শোনাতে শোনাতে একসময় সে নিজেই ঘুমিয়ে পড়ে। এদিকে মিসেস ল্যারিনের বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের সাথে বেশ কিছু গোয়েন্দা অফিসারও তাদের বাসায় আসে এবং বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে। তারা মিসেস ল্যারিনকে বাইরে যেতে নিষেধ করে। এদিকে নরবি ঘুমিয়ে যাওয়ার কারণে বেবি বিং নিজের বই খুলে নিজেই দেখতে থাকে। বিং বাইরে তাকিয়ে দুটি কবুতর দেখতে পায়। একই সাথে সে তার বইয়ের পাতা উল্টে তার বইয়েও দুটি কবুতরের ছবি দেখতে পায়। তাই সে এই গল্পের মতো নিজেকে অ্যাডভেঞ্চার করার জন্য হামাগুড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতরটির পিছু পিছু যাওয়া শুরু করে। এদিকে অ্যাডি আর বিকো দুজন বসে টিভি দেখছিল। তাদেরও বিংকের প্রতি কোনো
খেয়াল ছিল না। বিং সেই কবুতরটিকে পিছু করতে করতে সিঁড়ি বেয়ে একদম বাসার ছাদের উপরে চলে যায়। ছাদ থেকে ভাঙা কাচের অংশ দিয়ে বিং নিচের দিকে তাকিয়ে থাকে। তখন বিঙ্কের মুখের কয়েক ফোঁটা লালা এডির ঘাড়ের উপর পড়ে। এডি এবং বিকো প্রথমে বুঝতে না পারলেও তারা উপরের দিকে তাকিয়ে দেখে বিং ছাদের উপরে উঠে তাদের দিকে তাকিয়ে আছে। তারা সাথে সাথে নরবিকে জাগিয়ে তোলে। তারপর বিংকে ধরার জন্য দৌড়ে ছাদে যায়, কিন্তু বিং আবারও কবুতরের পিছু করতে করতে একটি বড় কাঠের টুকরোতে উঠে পড়ে। হামাগুড়ি দিতে দিতে সে পাশের ছাদে চলে যায়। এডি যখন বিংকে ধরতে আসে সে কাঠের বাড়ি খেয়ে সেখানেই পড়ে যায়। বিকো তখন রেগে গিয়ে সে কাঠটি ছুঁড়ে ফেলে দেয়। এদিকে বেবি বিং মনের আনন্দে হামাগুড়ি দিতে দিতে নিজের ইচ্ছা মতো সামনে এগিয়ে যেতে থাকে। বিকো আর নরবিক কোনো মতে এডিকে সোজা করে দাঁড়া করায়। তারপর তারা তাকে বলে আমাদের এখান থেকে লাফ দিয়ে ওপাশের বিল্ডিং এ যেতে হবে, বাচ্চাটি ওদিকে চলে গেছে। তারপর তারা 1 2 3 বলে লাফ দিয়ে পাশের বিল্ডিং এর ছাদে চলে যায়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে এডি তাদের সাথে লাফ দিতে পারে না। সে সাথে সাথে নিচে পড়ে যায়। বেবি বিং ততক্ষণে হামাগুড়ি দিয়ে একটি বাসায় ঢুকে পড়ে। সে বাসার দরজায় হাত দিয়ে শব্দ করতে থাকে। সে বাড়ির মহিলা এসে দরজা খুলে দেয়। ঠিক তখনই কুরিয়ান সার্ভিসের ডেলিভারি বয়ও সে বাসায় এসেছিল, তাই মহিলা আর বিংকে দেখতে পায় না। সে নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বের হয়ে যায়। সে সরাসরি গিয়ে লিফটে উঠে পড়ে। আবার তখনই লিফটও চালু হয়ে যায় এবং বেবি বিং নিচে চলে আসে। বিকো আর নরবি তখন বাসার নিচে এসে দেখে এডি আদমরা হয়ে নিচে পড়ে আছে। তারা তাকে টানাটানি করে কোনো মতে দাঁড়া করায়। এর মধ্যে দিয়ে বিং তাদের পিছন দিয়ে চলে যায়। বিং পাশেই একটি নীল রঙের বাস দেখতে পায়, যেটি দেখে তার বেবি বুবুয়ের সেই নীল বাসটির কথা মনে পড়ে যায়। সেও হামাগুড়ি দিয়ে সেই বাসে উঠে পড়ে। ঠিক বাসটি যখন ছেড়ে দিয়েছে তারা তিনজন দেখতে পায় বিং বাসের মধ্যে করে চলে যাচ্ছে। তারা সাথে সাথে সেই বাসটিকে ফলো করার জন্য তাদের নিজেদের গাড়ি নিয়ে বাসটির পিছু নেয়, কিন্তু ঠিকমতো বাসের পিছু লেগে থাকতে পারে না। তারা বেশ কয়েকবার অন্য পথে চলে যায় এবং বাস হারিয়ে ফেলে। বাসের মধ্যে এক মোটা মহিলা বিংকের সামনে একটি ঝুড়ি রাখে। বিং ঝুড়ির মধ্যে দেখতে গিয়ে সে ঝুড়ির ভিতরেই ঢুকে যায়। বাস থামলে সেই মহিলা ঝুড়িতে কি আছে না দেখেই বেবি বিংকে সহই নিজের ঝুড়ি নিয়ে বাস থেকে নেমে পড়ে। এদিকে চোরের দল শেষ পর্যন্ত বাস খুঁজে পায়। নরবি দৌড়ে এসে বাসের ভিতর চেক করতে থাকে, কিন্তু সে কোনো মতেই বিংকে খুঁজে পায় না। এর মধ্যেই মোটা মহিলা বিকুর সামনে দিয়ে চলে গেলে বিকু ব্যাগের মধ্যে বেবি বিংকে দেখে ফেলে। তারা তিনজন মিলে সে মোটা মহিলাটিকে ফলো করতে থাকে। সে মোটা মহিলা একটু পরেই টের পেয়ে যায় যে তিনজন তাকে ফলো করছে, তাই সে সাথে সাথে নিজের ঝুড়ি রেখে তিনজনকে বেদম মারতে শুরু করে। ঝুড়ি মাটিতে রেখে দেওয়ার কারণে বিং ঝুড়ি থেকে নেমে আবার হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে এবং পাশের একটি শপিং মলে ঢুকে পড়ে। সেই শপিং মলে যারা শপিং করতে আসতো তাদের বাচ্চাদের রাখার জন্য একটি আলাদা বেবি কেয়ার ইউনিট ছিল। বেবি বিংকে একটি মহিলা ফ্লোরে হামাগুড়ি দিতে দেখে সে মনে করে সে হয়তো বেবি কেয়ার ইউনিট থেকে বের হয়ে এসেছে, তাই সে আবার তাকে দায়িত্ব করে নিজেই বেবি কেয়ার ইউনিটে রেখে আসে। কিন্তু বিং আবারও সেই বেবি কেয়ার ইউনিট থেকে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বের হয়ে পড়ে। এবার সে একটি বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে। একটু পরেই এক মহিলা আসে আর বেবি কেয়ার সাইকেলটিকে নিয়ে চলতে শুরু করে। কিছু দূর এগিয়ে সেই মহিলা থেমে গেলে বিং আবার সেখান থেকে বের হয়ে চলে আসে। বাইরে তখন একজন মহিলা সাংবাদিক বিংকের হারিয়ে যাওয়ার ব্যাপারে নিউজ রিপোর্ট করছিল। বিং তার পায়ের নিচ দিয়ে তার মাইক্রোফোনের তার পেঁচিয়ে কোনোভাবে সেখান থেকে চলে যায়। অল্প সময়ের জন্য তাকে টিভিতেও দেখানো হয়, কিন্তু কেউই সেটি খেয়াল করে না। এদিকে চোর তিনজন পাশে দাঁড়িয়ে কিভাবে আবার বাচ্চাটিকে খুঁজে পাবে সেটা নিয়ে চিন্তা করছিল। তারা টিভিতে তাকিয়ে বুঝতে পারে বাচ্চাটি তাদের পাশেই রয়েছে, কিন্তু বিং একটি ট্যাক্সি দেখে তার বেবি বউয়ের একটি ট্যাক্সির কথা মনে পড়ে যায়। ট্যাক্সির দরজা খোলাই ছিল, তাই সে হামাগুড়ি দিয়ে চলতে চলতে সে ট্যাক্সিতে উঠে পড়ে। সে ট্যাক্সির যাত্রীরাও তাকে দেখতে না পেয়ে তার পাশে ব্যাগ রেখে দেয়। সে আবারও ঢাকা পড়ে যায়। ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরপরই এডি কোনোভাবে সেই ট্যাক্সির ভিতরে বাচ্চাটিকে দেখতে পায়। ট্যাক্সি তার গন্তব্যে পৌঁছানোর পর ট্যাক্সির যাত্রীরা দুজন নেমে যায়। বেবি বিংকো এক ফাঁকে ট্যাক্সি থেকে নেমে পড়ে। সে ট্যাক্সির নিচ দিয়ে আস্তে করে বের হয়ে যায়। সে বের হয়েই সামনে চিড়িয়াখানা দেখতে পায়, যেটি দেখে তার মনে পড়ে যায় তার বেবি বউয়ের চিড়িয়াখানার কথা। তাই সে রাস্তার মধ্যে দিয়েই হামাগুড়ি দিয়ে সে চিড়িয়াখানার দিকে যাওয়া শুরু করে। এদিকে চোর তিনজনও সেই ট্যাক্সিটিকে ফলো করে সেখানে পৌঁছে যায়। তারা দেখতে পায় সে ব্যস্ত রোডের মধ্যে দিয়ে চিড়িয়াখানার মধ্যে ঢুকে যাচ্ছে। বিং অনেক ছোট হওয়ার কারণে সে গাড়ির নিচ দিয়ে খুব সহজেই চলে যেতে পারছিল, কিন্তু চোর তিনজন তারা কিছুতেই রাস্তা পার হতে পারছিল না। তারা রাস্তা পার হতে হতে অনেক সময় লেগে যায়, আর এই সময়ের মধ্যে দিয়ে বেবি বিং চিড়িয়াখানার ভিতরে চলে আসে। তারা তিনজন যখন চিড়িয়াখানার ভিতরে আসে তারা দেখতে পায় বেবি বিংকে একটি গরিলার খাঁচার ভিতর ঢুকে গরিলার সাথেই বসে আছে। গরিলাটিও বেবি বিংকে খুব আপন করে নিচ্ছে।
তারা তিনজন কোনোভাবে সেখান থেকে বাচ্চাটিকে বের করার প্ল্যান করে। প্রথমে বিকো খাঁচার মধ্যে হাত বাড়িয়ে বিঙ্কের জুতোর ফিতে ধরে টান দিয়ে তাকে বাইরে নিয়ে আসতে চায়, কিন্তু গরিলাটি সেটি দেখে ফেলে। সে রেগে গিয়ে খুব জোরে বিকোর হাতে একটি ঘুষি মারে। বিকোর হাত মুচকে যায়। তারপর নরবিও একটি বড় লাঠি নিয়ে বিংকে সেখান থেকে বের করার চেষ্টা করে। গরিলা এবারও নরবিকে খুব আচ্ছা মতো মেরে দেয়। কিছুক্ষণ পর বিঙ্ক আর গরিলা ঘুমিয়ে যায়। এবার এডি নিজেই বিংকে বের করার চেষ্টা করে, কিন্তু বিংকে টেনে নেওয়ার সময় গরিলার ঘুম ভেঙে যায়। গরিলা উঠে সাথে সাথে এডিকে ধরে ফেলে এবং এত জোরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এডি উড়ে গিয়ে আরেকটি খাঁচায় ঢুকে পড়ে। তারা তিনজন বিধ্বস্ত হয়ে সেখানেই পড়ে থাকে। এদিকে গরিলার খাঁচার পেছনের দরজাটি হঠাৎ খুলে দেওয়া হয়। বেবি বিঙ্ক পিছন দিয়ে আস্তে আস্তে সে চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। চিড়িয়াখানাটির পাশেই ছিল একটি পার্ক। বিঙ্ক হামাগুড়ি দিয়ে দিয়ে সে পার্কের ভিতর ঢুকে পড়ে। পার্কে এক মহিলা তাকে দেখে তার মায়ের কথা জিজ্ঞেস করে। তখন বিঙ্ক পাশে তাকায়। সেখানে আরেকটি মহিলা বসে বই পড়ছিল, তাই সে ওই মহিলাকে বিঙ্কের মা মনে করে সেখান থেকে চলে যায়। বিঙ্কও হামাগুড়ি দিয়ে দিয়ে পার্কের ভিতরেই ঘুরতে থাকে। এদিকে বিঙ্কের কিডন্যাপ হওয়ার খবর নিউজ পেপারে ছাপানো হয়। বিঙ্কের মা তখন কান্নায় ভেঙে পড়ে। একটু পর চোর তিনজন বিঙ্ককে খুঁজতে খুঁজতে পার্কে এসে পড়লে তারা দেখতে পায় বিঙ্ক তাদের দেখে একটি টানেলের ভিতর ঢুকে পড়ে, কিন্তু ছোট্ট বিঙ্ককে তারা টানেলের অপর পাশে গিয়ে ধরে ফেলে। তারপর তাকে কোলে নিয়ে বাসায় যাওয়া শুরু করে, কিন্তু গাড়ির কাছে যাওয়ার আগে তারা দেখতে পায় তাদের গাড়ির কাছে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তারা ভয় পেয়ে পেছনে গিয়ে পার্কের একটি বেঞ্চে বসে পড়ে আর বিঙ্ককে এডির কোলে বসিয়ে তার গায়ের কোট দিয়ে বিঙ্ককে ডেকে রাখে। পুলিশরা তাদের দেখে তাদের কাছে আসে, এসে জিজ্ঞেস করে ওই গাড়িটা কার। তারা বলে এটা আমাদের গাড়ি। পুলিশ বলে গাড়িটা তো রাস্তার ধারে স্টার্ট অবস্থায় আছে, গাড়ি বন্ধ করেননি কেন? কথা বলার সময় সে বিঙ্কের মুখ হাত দিয়ে ডেকে রাখে। বিঙ্ক তাই ভেতর থেকে এডির আসল জায়গায় বারবার গুঁতো দিতে থাকে। এডি কোনোভাবে পুলিশকে বলে আসলে আমাদের গাড়ির ব্যাটারির সমস্যা আছে, তাই স্টার্ট বন্ধ করিনি। তখন পুলিশরা জিজ্ঞেস করে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? এদিকে বিঙ্ক কোটের পকেটে একটা লাইটার খুঁজে পায়। টিপে টিপে সে কোনোভাবে লাইটারটি জ্বালিয়ে ফেলে এবং জ্বালিয়ে এডির আসল জায়গার নিচে রেখে দেয়। এডি ব্যথা সহ্য করে নিয়ে কোনো মতে পুলিশকে বলে না আমরা তো কিছু জানি না। পুলিশরা আরো নানা বাহানায় তাদের সাথে কথা বলতে থাকে। তখনই বিকো আর নরবি চেষ্টা করে কোনো মতে সেখান থেকে পুলিশকে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে এডির নিচের আসল জায়গায় সব পুড়ে যাচ্ছে। এডি সহ্য করতে না পেরে বিঙ্ককে ছেড়ে দিলে বিঙ্ক আস্তে করে বেঞ্চের নিচ দিয়ে বের হয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়, কিন্তু এডির প্যান্ট পুড়ে ততক্ষণে ধোয়া বের হতে শুরু করেছে। বিকো আর নরবি ফিরে এসে দেখে এডির প্যান্টের উপর আগুন জ্বলছে। তারা এডিকে মাটিতে ফেলে অনেক চেষ্টা করে বারবার তার বংশের বাতির উপর লাথি দিতে থাকে এবং শেষ পর্যন্ত আগুন নিভাতে সক্ষম হয়। এদিকে বেবি বিঙ্ক হামাগুড়ি দিয়ে বড় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে যায়। সেখানে অনেক শ্রমিকরা কাজ করছিল। এটি দেখে বিঙ্কের বেবি বউয়ের আরেকটা ছবির কথা মনে পড়ে যায়। হঠাৎ সে দেখে একজন লোক কেক খেয়ে এক টুকরো কেক স্টিলের একটি বিমের উপর রেখে দিয়েছে। বিঙ্ক কেক খাওয়ার জন্য সে বিমের উপর উঠে পড়ে। সাথে সাথে সে বিমটি অটোমেটিক ক্যারিং এর মাধ্যমে টেনে তোলা শুরু হয়ে যায়। ছোট্ট বিঙ্ক সে বিমের উপর বসেই আনন্দের সাথে কেক খেতে থাকে। এর মধ্যে বিকো সেখানে এসে বিঙ্ককে দেখে ফেলে। বিঙ্ক তখন বিমের উপরেই বেশ আনন্দে বসে আছে। তারা তিনজন সাথে সাথেই লিফটে উঠে উপরে চলে যায়। লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়েও তারা বাচ্চাটির উপর খেয়াল রাখতে থাকে, কিন্তু লিফটের স্পিড বেশি হওয়ায় তারা বিঙ্কের আগে 2 তলা উপরে উঠে যায়। যখনই বিঙ্কের বিম তাদের কাছাকাছি আসে বিকো সেই বিমে উঠে পড়তে চায়, কিন্তু সে উঠতে না পেরে সে এটাতে ঝুলে পড়ে। বিকোর বরের কারণে বিম তাদের দিকে ঝুঁকে পড়ে এবং বেবি বিঙ্ক স্লাইড করে এসে ভিতরের লিফটের ছাদের উপর বসে পড়ে, কিন্তু বিকো বিম ধরে ঝুলেই থাকে। লিফটটি 2 তলা নিচে নেমে থেমে গেলে বিঙ্ক বিল্ডিং এর ভিতরে চলে আসে। এদিকে এডি বিকোকে হেল্প করার জন্য নরবিকে জোর করে পাঠিয়ে দিলে উল্টো সেও বিকোর পা ধরে ঝুলে পড়ে। এতক্ষণে বেচারা একা একা ঝুলছিল, এখন নরবি সাহায্য করতে এসে মুসিবত আরো বাড়িয়ে দিল। নরবি জুতা ধরে ঝুলে থাকতে শুরু করে। কিছুক্ষণ জুতা ধরে ঝুলে থাকতে না পেরে সে নিচে পড়তে পড়তে একটি কাঠের বিমের উপর আটকে পড়ে আর বিকো ঝুলে এসে ভিতরে পড়ে যায়। বিকো এবং এডি উঠেই বিঙ্ককে খুঁজতে শুরু করে। এদিকে নরবি ওই বিমের উপর বাড়ি খেয়ে শেষ পর্যন্ত একটি সিমেন্টের ডাব্বাতে গিয়ে পড়ে। এদিকে পরপর টানা কয়েকবার উল্টো পাল্টা অ্যাক্সিডেন্ট করে বিকো একটি ময়লার ডাব্বাতে গিয়ে পড়ে। দুজনকে দুই দিকে হারিয়ে এডি তখন একাই বিঙ্ককে খুঁজতে থাকে। সৌভাগ্যবশত এডি বিঙ্ককে পেয়েও যায়। সে বিঙ্ককে দেখেই বলে ওঠে আজ তোকে খাইছি, আমার সারা জীবনেও এত কষ্ট করি নাই। পুচকে বাচ্চা হয়ে আমাকে একের পর এক বাঁশ দিয়ে যাচ্ছিস, আজকে তোর খবর আছে। এই বলে যেই সে সামনে আগায় সে বিঙ্কের মুখে লালার উপর পিছলা খেয়ে আবার পড়ে যায়। সাথে সাথে একটি হাতুড়ি এসে তার কপালের উপর পড়ে। বেবি বিঙ্ক এসব দেখে হাসতে হাসতে সামনে এগিয়ে যায়। এডি কোনো মতে উঠে দাঁড়ায়, কিন্তু মাথায় আঘাত খাওয়ার কারণে ব্যালেন্স করতে না পেরে রং মিক্স করার একটি মেশিং এর সুইচ সে টেনে দেয়।
সাথে সাথে উপর থেকে পিচ্ছিল রং এসে তার উপর পড়তে শুরু করে। তার সারা গায়ে একদম রঙের আঠাতে মেখে যায়। সে উঠে আবার ডায়লগ মারতে শুরু করে, তোকে আমি ছাড়বো না পিচ্চি শয়তান, আমি তোকে মেরে ফেলবো। কিন্তু পিছলা জায়গায় সে আবারও স্লিপ খেয়ে পড়ে যায়। বিং তখন তার সামনে একটি ক্যারিং লিফট দেখতে পেয়ে তাতে উঠে পড়ে এবং নিচে নামতে শুরু করে। এডি উপর থেকে বিংকে দেখতে থাকে আর বলতে থাকে, আমার টাকা পয়সা সব চলে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। তখনই সে ক্যারিং এর একটি দড়ি নামছে দেখে সেটাতে ঝুলে পড়ে, কিন্তু ঝুলে পড়ার পরপরই হঠাৎ সেই মেশিন বন্ধ হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে সবাই কাজ বন্ধ করে দিয়ে সেদিনের মতো বাড়ি চলে যায়। বেচারা এডি সারা গায়ে রং মেখে সেই দড়ি দড়িই ঝুলে থাকে। এদিকে বিংকের ক্যারিংও ততক্ষণে নিচে নেমে গেছে। সে ক্যারিং থেকে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে। রাতের বেলা বিকো এবং নরবি এসে কোনো মতে এডিকে সেখান থেকে বের করে নিয়ে তাদের বাসায় চলে যায়। এদিকে মিসেস ল্যারিনের বাসায় গোয়েন্দা অফিসাররা তদন্ত নিয়ে কথা বলছিল। তারা বলে, আমরা রিপোর্ট পেয়েছি, অনেকেই বলেছে আজকে একটি ছোট্ট বাচ্চাকে প্রথমে বাসে দেখা গেছে, তারপর একটি চিড়িয়াখানায় দেখা যায়, তারপর একটি পার্কে। পাশে বসে থাকা গিলবার্টিন তখন বলে ওঠে, শেষের জায়গাটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার অবাক হয়ে বলে, হ্যাঁ। গিলবার্টিন বলে, এটা তো বিংকের সবচেয়ে প্রিয় বইয়ের গল্পটার মতো। গল্পে একদম হুবাহু এমনই ছিল। এরপর সে নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যাবে। সাথে সাথে অফিসাররা তাকে নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গার দিকে রওনা হয়। এদিকে বেবি বিংকো সত্যি সত্যি আর্মি অফিসারদের হাউসে পৌঁছে যায়। সব বুড়ো হয়ে যাওয়া রিটায়ার্ড আর্মি অফিসাররা বেবি বিংকে দেখে অনেক খুশি হয়। তারা টিভিতে বিংকের কিডন্যাপ হয়ে যাওয়ার কথাটি জানতো। তারা বিংকে সবার মাঝে রেখে গান গেয়ে শোনাতে থাকে। একটু পর সেখানে বিংকের মা বাবাও চলে আসে। মিসেস ল্যারিন বিংকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়। সবাইকে ধন্যবাদ দিয়ে তারা সেদিনের মতো বাড়ি ফিরতে শুরু করে। তো গাড়িতে যাওয়ার সময় বেবি বিংকে একটি বিল্ডিং এর দিকে ইশারা করে, বারবার বলতে থাকে, বুবু বুবু। বিং যেহেতু ছোট্ট ছিল, সে যেহেতু ভালোভাবে কথা বলতে পারতো না, তাই সে বেবি বইয়ের নামটি উচ্চারণ করতে পারতো না। তখন বুবু ডাক শুনে তার মা মিসেস ল্যারিন বুঝে যায় বিংকের বইটি হয়তো ওই বিল্ডিং এই ফেলে এসেছে, অর্থাৎ বিংক ওই বিল্ডিং এই ছিল। পুলিশ অফিসার তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সে বিল্ডিং এর কাছে চলে যায় এবং সমস্ত বিল্ডিং পুলিশ দিয়ে ঘিরে ফেলে। এদিকে তিনজন চোরও তখন ওই বিল্ডিং এর মধ্যেই ছিল। হঠাৎ বুবু শব্দ শুনতে পেয়ে এডি সামনে এগিয়ে এসে সেই বইটি দেখতে পায়। বিংক হয়তো সে বইটি ফেরত নিতে চলে এসেছে, এই ধারণা করে সে জানালার কাছে যায়। সাথে সাথেই সে পুলিশের গাড়ির সাইরেন দেখতে পায়। পুলিশ তাদেরকে বলে, তোমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, বাচ্চাটির বইটিকে নিচে ফেলে দাও আর আত্মসমর্পণ করো। তারা কষ্টে অভিমানে রেগে বইটি ছুঁড়ে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। বিংকের বাবা মা বিংকে নিয়ে শান্তিমতো বাসায় ফিরে আসে। সেদিন রাতের বেলা তারা বিংকে ঘুম পাড়িয়ে তাদের নিজেদের রুমে চলে যায়, কিন্তু বিংক একটু পরে আবারও উঠে যায়। সে উঠেই আরেকটি বই হাতে নেয়, যেটির নাম বেবি বো চিন অ্যাডভেঞ্চার, এবং এই বইটির দিকে বিংক তাকিয়ে থাকা অবস্থায় এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কি অদ্ভুত এই মুভিটি, তাই না? বিং সবার সামনে দিয়ে হেঁটে বেড়ায়, কিন্তু কেউই তাকে দেখতে পায় না। যদিও সিনেমাটি আমাদের অনেক এন্টারটেনমেন্ট দিয়েছে, কিন্তু সিনেমাটি রিলিজ হওয়ার পর বেশ ফ্লপ হয়। 48 মিলিয়ন বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে মাত্র $30 মিলিয়ন। যাই হোক, গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।